নিজের কানে হেডফোনটা লাগিয়ে নিন, তারপর শুরু করুন। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু অনুভূতি শুধু একান্তই নিজের। আজ যা বলবো সেটা আমার জীবনের এক গোপন অধ্যায়। হয়তো আপনারা শুনলে অনেকেই চমকে যাবেন, অনেকে হয়তো নিন্দাও করবেন, কিন্তু আমার বিশ্বাস এমন অনুভূতি, এমন টানাপোড়েন সমাজের অলক্ষ্যে বহু বাড়িতে, বহু সম্পর্কে ঘটে চলেছে। এমন জটিল, ধূসর একটা সম্পর্ক। আমার নিজের নাম অনুসূয়া। আমার বাড়ি নদিয়া জেলার এক ছোট মফস্বল শহরে। বয়স তখন সবে 25 ছুঁই ছুঁই। জীবনের কিছু কঠিন সত্য, কিছু অপ্রত্যাশিত মোড় আর নিজেরই কিছু ভুল সিদ্ধান্তের গল্প আজ আপনাদের সামনে বলবো। এই গল্পটা শুনে হয়তো আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন, হয়তো আপনার পাশের মানুষটাকেও। তাই অনুরোধ করব, পুরোটা শুনুন। এখনও স্পষ্ট মনে আছে যখন প্রথম আমার বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম। নতুন বউয়ের একটা চাপা লজ্জা, নতুন পরিবারের সাথে মানিয়ে নেওয়ার একটা অস্থিরতা, সবকিছু মিলিয়েই যেন আমি এক ঘোরের মধ্যে ছিলাম। আমার শাশুড়িমা খুব ভালো মানুষ ছিলেন, স্বামী সুমিতও খুব ভালোবাসত। কিন্তু সুমিত কাজের সূত্রে প্রায়ই শহরের বাইরে থাকত। কখনো 1 সপ্তাহ, কখনো 15 দিন, আবার কখনো মাসখানেকের জন্যও বাইরে চলে যেত। নতুন বিয়েতে এমন একা থাকাটা আমার জন্য খুব কষ্টের ছিল। এই ফাঁকা সময়েই আমার জীবনে ঢুকে পড়ে সুমিতের ছোট ভাই, আমার দেবর অঙ্কুর। অঙ্কুর তখন সবে কলেজ পাশ করে চাকরির চেষ্টা করছে। শান্ত স্বভাবের ছেলে, কিন্তু ওর চোখ দুটো যেন সব সময় কিছু খুঁজত। আমি যখন প্রথম এ বাড়িতে আসি তখন অঙ্কুরকে তেমন খেয়াল করিনি, ওকে ছোট ভাইয়ের মতোই দেখতাম। কিন্তু সময়ের সাথে সাথে ওর চোখের ভাষা, ওর ব্যবহারের পরিবর্তন আমার চোখে ধরা পড়তে শুরু করল। একদিন রান্নাঘরে কাজ করছিলাম, আঁচলের ফাঁক দিয়ে কপালে ঘাম জমছিল। তখন সেভাবে খেয়াল করিনি, কিন্তু হঠাৎই অঙ্কুর এসে জলের বোতলটা এগিয়ে দিয়ে খুব নিচু গলায় বলল, ভাবি, তোমার শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। আমি তখন একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছিলাম, সামান্য কুঁচকে যাওয়া শাড়ি, ঘরমাক্ত চেহারা, কিন্তু ওর চোখে যেন আমি অন্য এক অনুসূয়া হয়ে উঠেছিলাম। ওর প্রশংসায় আমার একটু লজ্জা লেগেছিল, কিন্তু তার সাথে একটা অন্যরকম অনুভূতিও হয়েছিল। ও যে শুধু আমার পোশাকের প্রশংসা করছিল না, সেটার মধ্যে আরও গভীর কোনো ইঙ্গিত ছিল, সেটা আমি সেদিন বুঝিনি। আমার শরীরের গঠন, যা আমি বরাবরই একটু লাজুকভাবে ঢেকে রাখতে চাইতাম, সেদিন ওর চোখের ভাষায় তা যেন অন্যরকম অর্থ খুঁজে পেল। আমার সুঠাম কাঁধ, কোমর আর পেটের ভাঁজ, সবকিছুই ওর দৃষ্টিতে যেন নতুন করে প্রাণ পেল। এমনভাবে কেউ আমাকে দেখেনি এর আগে। আমি তাড়াতাড়ি মাথা নিচু করে বলেছিলাম, ধন্যবাদ। অঙ্কুর একটু হেসে চলে গিয়েছিল, কিন্তু ওর হাসিটা যেন আমার মনের মধ্যে আটকে গিয়েছিল। এই ঘটনার পর থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। আমি তখনও জানি না। সাবস্ক্রাইব করুন আমার এই গল্পে, যা আপনাকে নিয়ে যাবে এক জটিল সম্পর্কের গভীরে। এরপর থেকে সুমিত বাইরে গেলেই অঙ্কুর যেন আমার আরও কাছাকাছি আসার চেষ্টা করত। প্রথম আমি এড়িয়ে চলতাম। ও যখন আমার পাশে এসে বসত, আমি উঠে যেতাম। যখন আমার সাথে কথা বলতে চাইত, আমি উত্তর দিতাম না। কিন্তু ধীরে ধীরে অঙ্কুরের উপস্থিতি আমার জন্য একটা অভ্যাসে পরিণত হতে লাগল। ও এসে আমার সাথে গল্প করত, আমি চুপ করে শুনতাম। ও আমার পছন্দের জিনিসগুলো খেয়াল রাখত, আমার মন খারাপ থাকলে বুঝতে পারত। আমার একাকিত্বকে ও যেন খুব কাছ থেকে অনুভব করত। সুমিতের অনুপস্থিতি আর অঙ্কুরের এই নিবিড় যত্ন দুটোই আমার মনের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করছিল। সুমিতকে ভালোবাসি, কিন্তু ওর অনুপস্থিতিটা আমাকে প্রায় দুর্বল করে দিত। আর সেই দুর্বলতার সুযোগটা যেন অঙ্কুর খুব সুচারুভাবে নিয়েছিল। একদিন সুমিত একটা দীর্ঘদিনের জন্য বাইরে গেছে। আমার মনটা সেদিন খুব খারাপ ছিল। অঙ্কুর দেখল আমি চুপচাপ বসে আছি। ও আমার কাছে এসে বসল। আমার হাতে একটা বই ছিল, কিন্তু আমি শুধু তার পাতা উল্টে যাচ্ছিলাম। অঙ্কুর আমার হাতটা ধরে বলল, ভাবি, কি হয়েছে, মন খারাপ? ওর স্পর্শে আমি চমকে উঠলাম। ওর হাতটা খুব নরম ছিল, আর ওর চোখ দুটোতে গভীর মমতা। আমি হাতটা সরিয়ে নিতে চেয়েও পারলাম না, ওর চোখে চোখ রেখে কিছু বলতেও পারলাম না। শুধু মাথা নিচু করে রইলাম। অঙ্কুর তখন খুব ধীরে ধীরে বলল, ভাবি, তুমি একা নও, আমি তো আছি। ওর কথাগুলো আমার মনের গভীরে গিয়ে লাগল। আমি তখন নিজেকে খুব একা আর অসহায় অনুভব করছিলাম। অঙ্কুরের এই কথাগুলো যেন আমার জন্য এক স্বস্তির নিঃশ্বাস ছিল। সেদিন থেকেই আমাদের সম্পর্কটা যেন আরেকটু এগিয়ে গেল। এরপর থেকে আমরা আরও বেশি করে গল্প করতাম। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত,
তখন আমি আমার ঘরে বসে জানালা দিয়ে বাইরের চাঁদ দেখতাম। হঠাৎ দেখতাম অঙ্কুর এসে আমার দরজায় টোকা দিচ্ছে। আমি দরজা খুললে ও নিঃশব্দে ঘরে ঢুকে আমার পাশে এসে বসত। আমরা ফিস করে কথা বলতাম। প্রথম দিকে সাধারণ কথা হতো, কিন্তু ধীরে ধীরে সেই কথাগুলো গভীর থেকে গভীরতর হতে লাগল। ও আমার স্বপ্নের কথা শুনত, আমিও ওর আশা আকাঙ্ক্ষার কথা শুনতাম। ওর চোখে আমার প্রতি একটা অন্যরকম মুগ্ধতা ছিল, আর আমার মনে ওর জন্য একটা অদ্ভুত টান তৈরি হচ্ছিল। আমি জানতাম এটা ভুল, এটা সমাজের চোখে অপরাধ, কিন্তু আমার মন যেন কোনো যুক্তি মানতে চাইছিল না। আমার একাকিত্ব, সুমিতের অনুপস্থিতি আর অঙ্কুরের এই নীরব ভালোবাসা, সব কিছু মিলিয়ে আমি যেন এক অদৃশ্য জালে ভেসে যাচ্ছিলাম। একদিন রাতের বেলায়, যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, অঙ্কুর আমার ঘরে এলো। সেদিনও একটু বেশিই নীরব ছিল। আমার পাশে বসল। আমি জানালার পাশে বসেছিলাম। ও আমার কাঁধে খুব হালকাভাবে হাত রাখল। আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে তখন এক তীব্র আকাঙ্ক্ষা, এক নীরব আবেদন। আমি কিছু বলতে পারিনি, ওকেও আটকাতে পারিনি। আমার মন তখন দ্বিধায় দুলছিল। এক অংশ বলছিল, এটা ভুল অনুসূয়া, এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর আরেক অংশ বলছিল, ওর হাতটা ধরো অনুসূয়া, এই একাকিত্ব থেকে মুক্তি পাও। আমি চুপ করে রইলাম। অঙ্কুর ধীরে ধীরে আমার আরও কাছে সরে এলো। ওর উষ্ণ নিঃশ্বাস আমার গালে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে তখন শুধু একটাই চিন্তা, আমি কি নিজেকে আটকাতে পারব? আমি কি এই অতল গহ্বরে ডুব দেব? সেদিন রাতে ঠিক কী হয়েছিল তা আমি মুখে বলতে চাই না, শুধু বলবো আমাদের সম্পর্কের সেই অদৃশ্য সীমারেখাটা সেদিন মুছে গিয়েছিল। তারপর থেকে সুমিত যখনই বাইরে যেত, অঙ্কুর আর আমি যেন সেই সুযোগটাকেই আঁকড়ে ধরতাম। দিনের বেলায় সবার সামনে আমরা সাধারণ দেবর ভাবির মতোই থাকতাম, কিন্তু রাতের বেলায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ত, আমরা আমাদের গোপন অভিসারে মেতে উঠতাম। আমাদের একে অপরের প্রতি আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমরা যেন নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমি জানতাম এটা আমাকে ভেতর থেকে খেয়ে ফেলছে, কিন্তু আমি এই আসক্তি থেকে বের হতে পারছিলাম না। ওর স্পর্শ, ওর সান্নিধ্য, ওর গভীর চাহনি সবকিছুই আমার জন্য এক নেশায় পরিণত হয়েছিল। আমি নিজেকে অপরাধী মনে করতাম, কিন্তু সেই অপরাধবোধের চেয়েও ওর প্রতি আমার আকর্ষণটা যেন বেশি শক্তিশালী হয়ে উঠছিল। আমাদের এই গোপন সম্পর্কের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন ছিল। একদিকে ভালোবাসা, আকর্ষণ, আর অন্যদিকে ভয়, লজ্জা আর অপরাধবোধ। অঙ্কুর আমাকে বারবার বলতো যে ও আমাকে খুব ভালোবাসে, আমার জন্যই ও সব কিছু করতে পারে। ওর কথায় আমি আরও দুর্বল হয়ে পড়তাম। আমি জানতাম এটা ভুল, কিন্তু ওর মায়া আমাকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলছিল। একদিন অঙ্কুর আমাকে বলল, ভাবি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর এই কথাগুলো আমাকে আরও বেশি করে ওর দিকে ঠেলে দিচ্ছিল। আমি যেন এক গোলক ধাঁধায় ফেসে গিয়েছিলাম। আমি সুমিতকে ঠকাচ্ছিলাম, আমার পরিবারকে ঠকাচ্ছিলাম, আর সবচেয়ে বড় কথা, নিজেকে ঠকাচ্ছিলাম। এই সম্পর্কটা এতটাই জটিল হয়ে উঠল যে একসময় আমার দম বন্ধ হয়ে আসতে লাগল। আমি রাতে ঘুমোতে পারতাম না। সুমিত যখন ফিরে আসত, তখন ওর চোখে চোখ রাখতে পারতাম না। আমার মনে হতো আমার সমস্ত অপরাধ ওর চোখে ধরা পড়ে যাবে। কিন্তু সুমিত এত ভালো মানুষ যে ও আমাকে কোনোদিন সন্দেহও করেনি। ওর এই সরলতা আমার অপরাধবোধকে আরও বাড়িয়ে দিত। অঙ্কুরও যেন ক্রমশ আরও বেশি অধিকার খাটাতে শুরু করল। আমার মন চাইতো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু অঙ্কুর যেন আমাকে ছাড়তে চাইছিল না। ওর ভালোবাসার আড়ালে একরকম মানসিক চাপ ছিল, একরকম ভয় ছিল যে আমি যদি ওকে ছেড়ে যাই তাহলে ও হয়তো সবকিছু ফাঁস করে দেবে। এই ভয়টা আমাকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিল। কিন্তু সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন তা প্রকাশ পায়। আমার জীবনেও সেই সময়টা এসেছিল। একদিন আমি অঙ্কুরের সাথে কথা বলছিলাম, সুমিত হঠাৎই এসে পড়েছিল। আমরা স্বাভাবিক হবার চেষ্টা করলেও সুমিতের চোখে আমাদের মধ্যেকার অস্থিরতাটা ধরা পড়েছিল। সুমিত কিছু বলেনি, কিন্তু ওর চোখ থেকে আমি বুঝেছিলাম ও কিছু একটা সন্দেহ করছে। সেই মুহূর্তে আমার মনে হলো যেন আমার পৃথিবীটা ভেঙে পড়বে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার ভয়, লজ্জা আর অনুশোচনা সবকিছু মিলেমিশে আমাকে এক গভীর অন্ধকারে ছেড়ে দিচ্ছিল। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আর নয়, এই পথ আমার জন্য নয়। এই সম্পর্ক শুধু ধ্বংসই ডেকে আনবে।
আমি অঙ্কুরকে পরিষ্কার জানিয়ে দিলাম যে এই সম্পর্ক আর এগোতে পারে না। ও প্রথমে মানতে চায়নি, অনেক অনুনয় বিনয় করেছে, আমাকে ভয়ও দেখিয়েছে, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। আমি জানি এটা কঠিন ছিল, হয়তো অঙ্কুরের জন্য আরও বেশি কঠিন ছিল, কিন্তু নিজের জীবনের ভুল শুধরে নেওয়ার জন্য এই পদক্ষেপটা খুব জরুরি ছিল। আমি জানি না অঙ্কুর আমাকে ক্ষমা করতে পেরেছে কিনা বা পারবে কিনা, কিন্তু আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার হতে চেয়েছিলাম। সেই ঘটনাগুলো আজও আমাকে তাড়া করে। আমি জানি আমি ভুল করেছি, অনেক বড় ভুল। সেই ভুলের দায়ভার আমি আজও বহন করছি। সুমিত হয়তো আজও সবটা জানে না বা জানতে চায়নি। আমি আমার বাকি জীবনটা সুমিতের প্রতি বিশ্বস্ত থাকতে চাই। কোনো সম্পর্কই সহজ নয়, আর যখন সেই সম্পর্ক সমাজের সমস্ত সীমারেখা পেরিয়ে যায় তখন তার পরিণতি হয় আরও ভয়ঙ্কর। এই গল্পটা হয়তো অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু এটা আমার জীবনের এক চরম সত্য। জীবনের প্রতিটা মোড়ে আমাদের সতর্ক থাকতে হয়, নিজেকে সামলাতে হয়। মানসিক দুর্বলতার সুযোগ যেন কেউ নিতে না পারে, আর আমরা যেন কোনো ভুল পথে পা না বাড়াই। এই গল্প থেকে একটাই শিক্ষা, ভালোবাসা আর আসক্তির মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা আছে, আর সেই সীমারেখাটা কখনো অতিক্রম করা উচিত নয়। নিজেকে ভালোবাসুন, নিজের সম্পর্কের মর্যাদা দিন, না হলে আপনার জীবন এক গভীর আফসোস আর অনুশোচনায় ভরে উঠবে।